হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি এক চিত্রশিল্পীর বিষয়ে বলবো। তার নাম হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় শিল্প ও সাহিত্যের একজন আলোকবর্তিকা। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে ভারতের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপের একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন। 7ই আগস্ট 1871 সালে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের পিছনে প্রধান শিল্পী এবং প্রভাবশালী বেঙ্গল স্কুল অফ আর্ট এর প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব ছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর বিশিষ্ট ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা গগনেন্দ্রনাথ ছিলেন দ্বারকানাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র আর গিরীন্দ্রনাথের পুত্র, যিনি প্রখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে ছিলেন। 1880-এর দশকে কলকাতায় সংস্কৃত কলেজ স্কুলে পড়ার সময় তার শৈল্পিক যাত্রা শুরু হয়। অবনীন্দ্রনাথের পাস্টেল, ওয়াটার কালার এবং লাইফ স্টাডির প্রথম আনুষ্ঠানিক প্রশিক্ষণের দ্বারা তার ব্যক্তিগত শিক্ষক হয়। অবনীন্দ্রনাথের প্যাস্টেল, ওয়াটার কালার এবং লাইফ স্টাডির প্রথম আনুষ্ঠানিক প্রশিক্ষণ তার ব্যক্তিগত শিক্ষক নায়নার গিলহার্দির তত্ত্বাবধানে হয়েছিল। পরে তিনি কলকাতা স্কুল অফ আর্ট এর তার দক্ষতা অর্জন করেন। সেখানে তিনিও গিলার্ডি এবং সি পামারের মতো উল্লেখযোগ্য চিত্রশিল্পীদের অধীনে ইউরোপীয় একাডেমির কৌশলগুলি শিখেছিলেন। 1888 সালে তিনি প্রসন্নকুমার ঠাকুরের বংশধর ভুজগেন্দ্র ভূষণ চ্যাটার্জির কন্যা সুহাসিনী দেবীকে বিয়ে করেন। 9 বছর অধ্যয়ন পর তিনি সংস্কৃত কলেজ ত্যাগ করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজে বিশেষ ছাত্র হিসাবে ইংরেজি অধ্যয়ন করেন। সেখানে তিনি প্রায় 1.5 বছর পড়াশোনা করেন। আর তার একটি বোন ছিল সুনয়নী দেবী, যিনি একজন চিত্রশিল্পীও ছিলেন। ঠাকুরের শৈল্পিক দর্শন প্রথাগত ভারতীয় কৌশলের মধ্যে গভীরভাবে প্রথিত ছিল, যা তিনি পাশ্চাত্যের বস্তুবাদী শিল্পকে প্রত্যাখ্যান করেছিলেন। মুঘল ও রাজপুত শৈলীর দ্বারা প্রভাবিত হয়ে তিনি ভারতীয় শিল্পকলার পুনরুজ্জীবিত এবং পাশ্চাত্য প্রভাব মোকাবিলা করতে চেয়েছিলেন। ঠাকুরের দক্ষতা জল রং থেকে তৈলচিত্র পর্যন্ত বিভিন্ন মাধ্যমে জুড়ে বিস্তৃত ছিল এবং তার কাজ প্রায়শই মুঘল, চীনা এবং জাপানি শৈলিক ঐতিহ্যের উপাদানগুলিকে একীভূত করে। শতাব্দীর প্রথম দিকে অবনীন্দ্রনাথ ওকাকুরার সঙ্গে দেখা করেন। ওকাকুরা শিল্পের জৈব ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ম্যাচস্টিকের মতো সাধারণ আকারের মাধ্যমে অবনীন্দ্রনাথকে রচনা শিখিয়েছিলেন। 1903 সালে ওকাকুরা জাপানে ফিরে আসেন এবং তার ছাত্রদের ইয়োকোমায়োমা তাইকান এবং হিসাদা সুসেনকে কলকাতায় পাঠান, যেখানে তারা অবনীন্দ্রনাথের সাথে যোগাযোগ করেন। তাইকান অবনীন্দ্রনাথকে শিখিয়েছিলেন কীভাবে হালকা স্পর্শে ব্রাশ চালাতে হয় এবং অঙ্গভঙ্গির উদ্দীপক শক্তি। তিনি এই শিক্ষাকেই তার ওমর ঐখাম সিরাজের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। অবনীন্দ্রনাথ চিত্রশিল্পের শিল্পী একটি নতুন জাতীয় শব্দভাণ্ডারের শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠিত হন এবং তিনি ভারতের ক্ষয়রস্যু শিল্প ও নান্দনিক দৃশ্যের পুনর্জন্ম সহায়তায় করেছিলেন। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট জাতীয় সমতলে অবনীন্দ্রনাথ শৈলীর প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। অবনীন্দ্রনাথই বাংলার আধুনিক শিল্প আন্দোলনের সূচনা করেছিলেন। এটি তার ব্রাশ ছিল, যা প্রথম দৃঢ় প্রমাণ দিয়েছিলেন যে চিত্রকলা জগতে ভারতীয় শিল্পীর নিজস্ব অবদান রয়েছে। বাগেশ্বরী কলকাতায় বিশ্ববিদ্যালয়ে শিল্পকলার অধ্যাপক হিসাবে তিনি বেশ কিছু বক্তৃতা দেন, যা ছিল বিরল নান্দনিক আলোকসজ্জা এর সরলতা এবং আনুষ্ঠানিকতায় অতুলনীয়। শিল্পের উপর তার অন্যান্য বইগুলির মধ্যে রয়েছে বাংলার ব্রত, ভারত শিল্পের মূর্তি, ভারত শিল্প এবং ভারত শিল্পের সদাঙ্গ। সবই তার গভীরতা এবং সরলতার ছাপ বহন করে। তার গদ্যে একটি স্বাতন্ত্র্য সূচক গুণ রয়েছে, এমনকি সবচেয়ে জটিল বিষয়ও একটি সরল, নিরীহ শৈলীতে উপস্থাপন করা হয়েছে, যা তার প্রতিভার সারমর্ম প্রকাশ করে। ঠাকুরের মৌলিক অবদানগুলির মধ্যে একটি ছিল বেঙ্গল স্কুল অফ
আর্ট প্রতিষ্ঠা, যা দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য থেকে প্রাপ্ত একটি জাতীয়তাবাদী ভারতীয় শিল্পের পক্ষে সমর্থন করেন। তার প্রচেষ্টায় ব্রিটিশ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ভারতীয় শিল্পের গ্রহণযোগ্যতা এবং প্রচারের দিক পরিচালিত করে। উল্লেখযোগ্যভাবে তার অ্যারাবিয়ান নাইটস সিরিজ 1930 সালে আঁকা ঔপনিবেশিক কলকাতায় মহাজাগতিক একটি সূক্ষ্ম চিত্রায়নের প্রস্তাব দেয়। তার শিল্পলিক দক্ষতার পাশাপাশি ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট লেখক। বিশেষ করে বাংলা শিশু সাহিত্যে তার অবদানের জন্য পরিচিত রাজকাহিনী এবং ক্ষীরের পুতুল সহ তার বইগুলিকে বাংলা সাহিত্যের ও শিল্পের ল্যান্ডমার্ক হিসাবে বিবেচনা করা হয়, যা তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করে। ছেলেমেয়েদের জন্য তার লেখা নিজেরাই ক্লাসে পড়ে গল্পগুলো এতই মনোরমভাবে বলা হয় যে বলা হয়তো অবন ঠাকুর ছবি লেখেন। তার ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, রাজকাহিনী, শকুন্তলা ক্লাসিক, যা সর্বদা বাংলার শিশুদের কল্পনাকে উদ্দীপিত করবে এবং তাদের যে শৈশবের অংশ হবে। তার স্মৃতিচারণগুলি অন্য একটি ধারা তৈরি করে যেখানে আপন কথা, ঘরোয়া, পথে বিপদে এবং জোড়াসাঁকোর ধারে তিনি তার শৈশব, জোড়াসাঁকোর দিনগুলো এবং সমসাময়িক দৃশ্যকে জীবন্ত এবং অমর করে তুলেছেন। তার জীবদ্দশার তার গভীর প্রভাব থাকা সত্ত্বেও 1951 সালে তার মৃত্যুর পর ঠাকুরের উত্তরাধিকার একটি অস্পষ্টতার মুখোমুখি হয়েছিল। এটি 20 শতকের শেষের দিকে ছিল না যে আর শিবকুমার এবং দেবাশিস ব্যানার্জির মতো পণ্ডিতরা তার কাজের পূর্ণ মূল্যায়নে শুরু করেছিলেন। এর তাৎপর্য তুলে ধরেন আধুনিকতা এবং জাতি-রাষ্ট্রের সমালোচনায়। তার সমগ্র কর্মজীবনে ঠাকুর এবং শৈল্পিক ও সাহিত্যের অবদানের জন্য ব্যাপক প্রশংসা লাভ করেন। ভারতমাতা এবং দি ফিস্ট অফ ল্যাম্পস সহ তার কাজগুলি তাদের সাংস্কৃতিক এবং নান্দনিক তাৎপর্যের জন্য পালিত হয়। 1942 সালে তিনি বিশ্বভারতীয় চ্যালেঞ্জ হন এবং সংস্কৃতের ক্ষেত্রে তার প্রভাবকে আরও দৃঢ় করেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কাজ শিল্পলিক উদ্ভাবন এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবনের সংমিশ্রণ প্রতীক। তার উত্তরাধিকার ভারতীয় শিল্প ও সাহিত্যে তার অবদানের স্থায়ী প্রাসঙ্গিকতার ওপর জোর দিয়ে শিল্পী ও পণ্ডিতদের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। তার চিত্রকর্ম, লেখা এবং দূরদর্শীয় নেতৃত্বের মাধ্যমে ঠাকুর ভারতের শিল্পলিক ল্যান্ডস্কেপ পুনর্নির্মাণ করেছিলেন। উত্তর পুরুষদের লালন ও অন্বেষণের জন্য সাংস্কৃতিক ঐতিহাসের একটি সমৃদ্ধ ট্যাপেস্ট্রি রেখে গেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কৃতিত্বের অন্বেষণ আমরা কেবল একজন একক শিল্পী গল্পে উন্মোচিত করি না, সাংস্কৃতিক পরিচয় গঠন এবং জাতীয় গর্বকে লালন করার ক্ষেত্রে শিল্পের শক্তির প্রমাণ পায়। বাংলার মানুষ তার বহুমুখী চিত্রকলার গুরুত্ব বুঝতে পেরেছে অনেক পরে। তিনি 1951 সালে ডিসেম্বরে 80 বছর বয়সে মারা যান।